ভিয়েনা, ইউরোপের বুকে এক শীতল সকাল। অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করিডোরে জরুরি বৈঠক চলছে। টেবিলের ওপর রাখা কাগজে লেখা যুক্তরাষ্ট্রের অনুরোধ। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে চায়। অনুরোধটি এসেছে ওয়াশিংটন থেকে, একাধিকবার এসেছে, কিন্তু এবার উত্তর স্পষ্ট না। অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি বজায় রেখে আসছে। নিজেদের নিরপেক্ষতার আইন অনুযায়ী আমরা যুক্তরাষ্ট্রকে তাদের ইরান অভিযানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে পারি না। ছোট্ট এই দেশটি আজ ইউরোপের মুখ হয়ে দাঁড়িয়েছে। তাদের এই না শব্দটি শুধু অস্ট্রিয়ার নয়, পুরো ইউরোপের কণ্ঠস্বর। ফ্রান্স আগেই বলেছে, জার্মানি বলেছে, স্পেন বলেছে, ইতালি বলেছে, এখন অস্ট্রিয়া বলল। ব্রিটেনও পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরান যুদ্ধ তাদের নয়। ডোনাল্ড ট্রাম্প আর কত লজ্জা পাবেন? তিনি যখন ইরান যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তখন ভেবেছিলেন ইউরোপ তার পাশে দাঁড়াবে, ন্যাটো মিত্ররা তার সঙ্গে থাকবে। কিন্তু বাস্তবতা অন্য কথা। একে একে সব দেশ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিচ্ছে। আর ট্রাম্প, তিনি যুদ্ধের ফাঁদে আটকে বের হতে পারছেন না। বের হতে গেলে পরাজয় মেনে নিতে হবে, আর পরাজয় মেনে নেওয়া মানে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি। অস্ট্রিয়া ইউরোপের ছোট্ট একটি দেশ, জনসংখ্যা মাত্র 90 লাখের কিছু বেশি, কিন্তু এই দেশটির ইতিহাসে নিরপেক্ষতার এক গৌরবময় অধ্যায় রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1955 সালে অস্ট্রিয়া নিজেকে স্থায়ী নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তার মানে কোনো যুদ্ধে তারা অংশ নেবে না, কোনো পক্ষকে সামরিক সহায়তা দেবে না। ট্রাম্প প্রশাসন এই নিরপেক্ষতার আইন মানতে চায়নি। তারা বারবার অস্ট্রিয়ার উপর চাপ দিয়েছে, ইরানে হামলা চালাতে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছে, কিন্তু অস্ট্রিয়া ট্রাম্পের কাছে মাথা নত করেনি। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমরা বুঝি যুক্তরাষ্ট্র আমাদের মিত্র, কিন্তু আমাদের আইন স্পষ্ট। আমরা কোনো যুদ্ধে পক্ষ নিতে পারি না। ইরান যুদ্ধ আমাদের নয়, আমরা এতে অংশ নেব না। এই না শব্দটি ট্রাম্পের জন্য বড় ধাক্কা, কারণ অস্ট্রিয়া শুধু ছোট একটি দেশ নয়, এটি ইউরোপের মধ্যস্থলের একটি গুরুত্বপূর্ণ দেশ। তাদের এই সিদ্ধান্ত অন্যান্য ইউরোপীয় দেশকেও প্রভাবিত করবে। একজন কূটনীতিক বলেছেন, অস্ট্রিয়ার এই সিদ্ধান্ত ইউরোপে একটি বার্তা পাঠিয়েছে। বার্তাটি হলো, ইউরোপ আর আমেরিকার যুদ্ধের পেছনে ছুটবে না। ইউরোপের নিজস্ব স্বার্থ আছে, নিজস্ব আইন আছে, নিজস্ব জনগণ আছে। অস্ট্রিয়া একা নয়, এর আগে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি একে একে সব দেশ যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক সপ্তাহ আগেই জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী সামরিক অভিযানের মাধ্যমে উদ্ধার করা বা পরিচালনা করা অবাস্তব, সেটা কখনোই সম্ভব নয়। তিনি আরও বলেছেন, ফ্রান্স এই যুদ্ধের কোনো পক্ষ নয়। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলচ বলেন, আমি এই যুদ্ধে জড়াতে চাই না, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। স্পেন তাদের আকাশসীমা বন্ধ রেখেছে মার্কিন সামরিক বিমানের জন্য। ইতালি সরকার গত সপ্তাহে সিসিলিতে মার্কিন একটি বোমারু বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমার পর্যন্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধ আমাদের যুদ্ধ নয়, আমরা মধ্যপ্রাচ্যে আক্রমণ করতে যাব না, আমরা শুধু প্রতিরক্ষা দেব। তিনি মধ্যপ্রাচ্যের 3টি দেশ সফর করে এই বার্তাই দিয়েছেন। এইসব ঘটনা প্রমাণ করে ইউরোপ আজ ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে সরব হয়েছে। ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা কষ্ট পাচ্ছে। জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক ধস, সবকিছুর দায় ট্রাম্পের উপর চাপাচ্ছে তারা। ইউরোপীয় দেশগুলো একসময় আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল। ন্যাটোর সদস্যরা ছিল আমেরিকার অস্ত্রের সহায়ক, কিন্তু আজ সেই একই দেশগুলো আমেরিকাকে ফিরিয়ে দিচ্ছে। কেন? উত্তরটি সহজ। ইউরোপীয় দেশগুলোতে গণতন্ত্র আছে, তাদের সরকারগুলো নিজেদের নাগরিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য, আর সেই নাগরিকরা আজ কষ্ট পাচ্ছে। ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। তেলের দাম আকাশচুম্বী, পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জার্মানির এক নাগরিক বলেছেন, আমাদের গ্যাসের বিল আগের চেয়ে 3 গুণ বেড়ে গেছে, আমরা কি করব? কেন আমেরিকার যুদ্ধের জন্য আমাদের এত টাকা দিতে হবে? ফ্রান্সের এক নাগরিক বলেছেন, ট্রাম্প যুদ্ধ চান, তিনি যুদ্ধ করুক, কিন্তু আমাদের কেন এই যুদ্ধে টেনে আনা হচ্ছে? আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। ইউরোপীয় সরকারগুলো এই চাপের মুখে পড়েছে। তারা ট্রাম্পের যুদ্ধের সমর্থন দিলে তাদের ভোটাররা তাদের শাস্তি দেবে, তাই তারা নিরাপদ দূরত্বে থাকতে চায়। তারা কূটনীতির পথে হাঁটতে চায়, যুদ্ধের পথে নয়। একজন ইউরোপীয় রাজনীতিবিদ বলেছেন, আমরা আমেরিকার মিত্র, কিন্তু আমরা আমেরিকার বশ্যতার স্বীকারকারী দেশ নই। আমাদের নিজস্ব স্বার্থ আছে, সেই স্বার্থ এখন বলে আমরা এই যুদ্ধে যেতে পারি না। ইউরোপের এই একের পর এক না শব্দের পর ট্রাম্পের অবস্থা কি? তিনি এখন যুদ্ধের এক ভয়াবহ ফাঁদে আটকে আছেন। ট্রাম্প চান যুদ্ধ থামুক,
তিনি যুদ্ধবিরতি চান, কিন্তু তিনি সরাসরি যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন না, কারণ সেটা হবে তার পরাজয় স্বীকার করা, আর পরাজয় স্বীকার করা মানে তার রাজনৈতিক জীবনের সমাপ্তি। অন্যদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। ইরানের সামরিক সক্ষমতা দিন দিন বাড়ছে। ইরান ইতিমধ্যে ইসরায়েলের চিপ কারখানা ধ্বংস করেছে, আমেরিকার ডাটা সেন্টার ধ্বংস করেছে, যুক্তরাষ্ট্রের F-35 ভূপাতিত করেছে। যুদ্ধ চালিয়ে গেলে আরও ক্ষতি হবে। ট্রাম্প এখন দোদুল্যমান। তিনি জানেন না কি করবেন। তিনি চান জয়, কিন্তু জয়ের কোনো নিশ্চয়তা নেই। তিনি পরাজয় মেনে নিতে চান না, কিন্তু পরাজয় যেন সামনে দাঁড়িয়ে। একজন মার্কিন কূটনীতিক বলেছেন, ট্রাম্প নিজের তৈরি ফাঁদে আটকে আছেন। তিনি বের হতে চান, কিন্তু বের হওয়ার পথ দেখছেন না। ইউরোপ তার পাশে নেই, মিত্ররা তাকে ছেড়ে চলে যাচ্ছে। সেনা কম, অস্ত্র কম, অর্থ কম। তিনি কি করবেন? ভিয়েনার আকাশে সূর্য উঠছে। অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকরা জড়ো হয়েছেন। মুখপাত্র এসে ঘোষণা দিলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। অস্ট্রিয়া তাদের নিরপেক্ষতার আইন মানবে, তারা ইরান যুদ্ধে অংশ নেবে না। ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প বসে আছেন। তিনি এই খবর পেয়েছেন। তিনি ক্ষুব্ধ, কিন্তু কিছুই করতে পারছেন না। তিনি আরেকবার ফোন তুলেছেন, আরেকবার মিত্রদের ডেকেছেন, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। তেহরানে মোজতবা খামেনি তার প্রার্থনায় বসেছেন। তিনি জানেন ইউরোপ ট্রাম্পের পাশে নেই। তিনি জানেন যুক্তরাষ্ট্র একা, জানেন এই যুদ্ধে জয় ইরানের। হরমুজ প্রণালীতে তখন ঢেউ খেলে যাচ্ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, ট্রাম্প, তুমি আর কত লজ্জা পাবে? তোমার মিত্ররা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। ইউরোপের ছোট দেশগুলো পর্যন্ত তোমাকে না বলছে। তুমি একা, আর এই একা থাকার লজ্জা তুমি বহন করো। ট্রাম্পের কি কিছু করার আছে? তিনি কি এই লজ্জা থেকে বের হতে পারবেন, নাকি তিনি ইতিহাসের সেই প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন যার আমলে আমেরিকা একা পড়ে গেল, যার আমলে ইউরোপ আমেরিকাকে না বলতে শিখল?